আমি খাটে বসে কান্না করছি। মারুফ দাঁড়িয়ে ভাবছে তার অন্যায়ের শাস্তি পেতে হবে তাকে। আমাকে কিছু না বলে মারুফ বারান্দায় ছুটে যায়। সেটাকে বারান্দা না বলে ছোটখাটো একটা ছাদ বলা যায়। ফুলের টব দিয়ে পরিপাটি করে সাজানো। পাশে চেয়ার টেবিল রাখা আছে বসার জন্য। আমি মারুফকে যেতে দেখেও কিছু বললাম না। চুপচাপ বসে চোখের পানি ফেলছি। হঠাৎ মারুফ ছাদের রেলিংয়ে উঠে ঝাঁপ দেয় নিচে। আমার চোখের সামনেই ঘটনাটা ঘটে গেল। আমি কিছু বলার বা করার সুযোগও পেলাম না। ছুটে এসে যে ধরবো সেই সুযোগটাও পেলাম না। বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমি কল্পনাও করিনি এমন কিছু হবে। তাড়াতাড়ি নিচে ছুটে গেলাম। ওইদিকে বাগানে তখন ফুল গাছে পানি দিচ্ছে মালি। হঠাৎ কিছু পড়ার শব্দ পায়। এগিয়ে এসে দেখে মারুফ উবু হয়ে পড়ে আছে। মাথা ফেটে রক্ত ভেসে যাচ্ছে। মারুফের কোনো হেলদোল নেই। বেঁচে আছে না মরে গেছে বোঝা যাচ্ছে না। সে কি করবে বুঝতে না পেরে চেঁচাতে লাগলো। মালির চিৎকার শুনে আমার শ্বশুর শাশুড়ি বেরিয়ে আসে। মারুফকে ওই অবস্থায় দেখে আমার শাশুড়ি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। আমার শ্বশুর হাতের শিরা ধরে দেখে নাড়ি চলছে কিনা। না, নাড়ি চলছে। তার মানে অজ্ঞান হয়ে গেছে। আমার শ্বশুর হসপিটালে ফোন করে। আমি এসে চুপ করে একপাশে দাঁড়িয়ে আছি। মনে মনে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কিন্তু আমি এটা চাইনি। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এলো। মারুফকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে সাথে আমার শ্বশুর গেল। আমার শাশুড়ি যেতে চায়, কিন্তু আমার শ্বশুর বাধা দিল। এক প্রকার জোর করে আমার শাশুড়িকে বাড়িতে রেখে যায়। আমি নতুন বউ, তাই আমাকে নিয়ে যায়নি। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এখন যদি সবাই জিজ্ঞেস করে কি হয়েছিল, তাহলে আমি কি উত্তর দেব? অনেক ভাবনা মনে ঘুরপাক খাচ্ছে। আমি আমার শাশুড়িকে ধরে বাড়ির ভিতরে নিয়ে গেলাম। সোফায় বসিয়ে ঠান্ডা এক গ্লাস পানি খেতে দিলাম। আমার শাশুড়ি পানি পান করে বলল, এমন কি করে হলো মা? আমার ছেলেটা ছাদ থেকে কিভাবে পড়ে গেল? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমি মাথা নিচু করে বসে আছি। মনে মনে ভয় হচ্ছে বড় কিছু না হয়ে যায়। মানছি আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওকে বিয়ে করেছি, তবে এমন করে নয়। এখন ভালো ভালো ও ঠিক হয়ে যায়। প্রায় 3 ঘন্টা পর আমার শ্বশুর এলো। ওনার মুখে শুনলাম তেমন ডেঞ্জারাস কিছু হয়নি। মাথা ফেটে গেছে আর বাম হাত ভেঙে গেছে। আর সামান্য সামান্য ইনজুরি হয়েছে শরীরের কয়েক জায়গায়। আমার শ্বশুর বলে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না মারুফ ছাদ থেকে পড়ে গেল কিভাবে। আরও অনেক কথা বলল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো উত্তর করলাম না। এমন ভাব করলাম যাতে আমি কিছু জানি না, কারণ আমার কাছে কোনো উত্তর নেই। যে কারণে এই ঘটনা সেটা আমি উল্লেখ করতে চাই না। তবে শ্বশুরের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাই হোক, বেঁচে তো আছে। 2 দিন হসপিটালে রেখে বাড়িতে নিয়ে আসে। ওকে দেখাশোনার দায়িত্ব আমার উপরে পড়ে, কারণ আমি ওর স্ত্রী তাই। কিন্তু এটা কেউ জানে না আমরা স্বামী স্ত্রী হলেও আমাদের মাঝে এখনও সেই সম্পর্কটা গড়ে ওঠেনি। এদিকে আমার শ্বশুর শাশুড়ি সবাই জিজ্ঞেস করলো কিভাবে পড়ে গেল ছাদ থেকে। মারুফ বলে, বুঝতে পারিনি। রেলিংয়ের উপরে উঠতেই পা পিছলে পড়ে গেছি। সত্যি কথাটা সবার কাছ থেকে চেপে গেল। সারাদিন আত্মীয় স্বজন সবাই এসে দেখে গেল, তাই আমার সাথে তেমন কথা বলতে পারিনি। রাতে বসে স্যুপ খাইয়ে দিচ্ছি। মারুফ আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ স্যুপ খাইয়ে মেডিসিন খেতে দিলাম। মারুফ একটা কথাও বলছে না। আমি মনে মনে ভাবছি, যাকে ঘৃণা করি তার সেবা আমাকেই করতে হচ্ছে। কি ভাগ্য আমার। এদিকে মারুফ আমাকে কিছু বলতে চায়, কিন্তু কিভাবে শুরু করবে ভেবে পাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম, তোমার কিছু লাগবে? মারুফ বলে না। আমি বললাম, রাতে কোনো সমস্যা হলে আমাকে ডাকবে। এই বলে আমি সোফায় শুয়ে পড়লাম। মারুফ অসুস্থ, তাই ওকে খাটে থাকতে হচ্ছে। তা না হলে সোফাতে ঘুমাতে দিতাম। মারুফ দেখে আমি সোফায় শুয়ে পড়েছি। তা দেখে মারুফ বলে, সরি, আমাকে ক্ষমা করে দাও। সত্যিই আমি জেনে শুনে তোমার কোনো ক্ষতি করিনি। যেটা হয়েছে সেটা আমার অজান্তেই হয়ে গেছে। আমি নেশাকৃত ছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখো, আমি নিজেকে শাস্তি দিতেই ছাদ থেকে নিচে ঝাঁপ দিয়েছি, কিন্তু মরণ কেন হলো না জানি না। আমি বললাম, একতলা থেকে পড়লে কেউ মারা যায় না, শুধু হাত পা ভাঙে। মারুফ বলে, তাই বুঝি? তাহলে তুমি চাও আমি মারা যাই? আমি বললাম, আমি কি এই কথা একবারও বলেছি? আমি কি বলেছি তুমি ছাদ থেকে ঝাঁপ দাও? মারুফ বলে, তুমি না বললেও আমি নিজে থেকে দিয়েছি। কিন্তু কই, তুমি তো আমাকে বাঁচাতে এলে না। তুমি যদি না চাইতে তাহলে এগিয়ে আসতে। আমি বললাম, তুমি আমাকে সেই সুযোগ দিয়েছ? কিছু বুঝে ওঠার আগেই তুমি ছাদ থেকে ঝাঁপ দিয়েছ। আর এমনিতেও এতটুকু উপর থেকে পড়লে মানুষ মারা যায় না, শুধু হাত পা ভাঙে। এছাড়া আর কিছু হয় না। রাত অনেক হয়েছে, তুমি অসুস্থ, এভাবে বসে না থেকে শুয়ে পড়ো। মারুফ বলে, কিভাবে ঘুমাবো? আমাকে শুইয়ে দাও। আমি জানি ইচ্ছে করে এমন করছে, শুধু আমাকে কাছে ডাকার জন্য। দুপুরে তো দিব্যি নিজে থেকে শুয়ে পড়েছে। আমি উঠে এসে ওকে শুইয়ে দিলাম। মারুফ হঠাৎ আমার হাত ধরে বলে, প্লিজ ক্ষমা করে দাও, এভাবে রাগ করে থেকো না। আমি বললাম, সেই রাতের কথা যে ভুলতে পারি না।
ক্ষমা কি করে করব। পারলে আমাকে তুমি ক্ষমা করে দাও, কারণ আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে। এই কথা বলে হাত ছাড়িয়ে নিলাম। মারুফ বলে, এটা আমার অন্যায়ের শাস্তি, এর জন্য আমি তোমাকে দায়ী করছি না। তুমি কেন শুধু শুধু ক্ষমা চাইছো? প্লিজ এবারের মতো সব কিছু বলে ক্ষমা করে দাও। দেখো, এমনিতেও কিন্তু তুমি আমার বাসর রাত মাটি করে দিয়েছো। আমি বললাম, বাসর রাত 2 বছর আগে হয়ে গেছে, সেই ঝড় বৃষ্টির রাতে গাড়ির ভেতর জোরপূর্বক। এখন আর কিসের বাসর রাত? মারুফ বলে, এক কথা বারবার বলে কেন আমাকে হার্ট করছো? কি হয়েছিল আমার কিচ্ছু মনে নেই। মনে করার চেষ্টা করছি কিন্তু পারছি না। আর তুমি সোফায় কেন শুয়ে আছো? আমি বললাম, তুমি অসুস্থ তাই খাটে ঘুমোতে দিয়েছি, তা না হলে সোফায় ঘুমাতে দিতাম। মারুফ বলে, খাট অনেক বড়, তুমি এখানে ঘুমাতে পারো। আমি বললাম, কোনো দরকার নেই। যে সজ্ঞানে ইজ্জত হনন করতে পারে সে ঘুমের ভিতরে কিছু করবে না এমন কোনো গ্যারান্টি নেই, তাই আমি এখানে ঠিক আছি। মারুফ বলে, বিশ্বাস করো কিচ্ছু করব না। আমার যে তোমার সঙ্গ পেতে খুব ইচ্ছে করছে, অন্তত এই কথাটুকু রাখো। আমি বললাম, ইচ্ছেটা মনের মাঝে দমিয়ে রাখো, পরে কাজে আসবে। মামুন দেখলো কোনোভাবেই আমাকে মানাতে পারছে না, তাই চুপ করে গেল। আমিও আর কিছু বললাম না। একসময় দুজন ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি মামুন ঘুমাচ্ছে। কিছুক্ষণের জন্য তাকিয়ে রইলাম। এই প্রথম ওকে এত কাছ থেকে ভালো করে দেখছি। সত্যি আলাদা একটা মায়া কাজ করে ওর মুখ জুড়ে। এই মানুষটা একদিন আমার সর্বনাশ করেছিল। আল্লাহর কি হুকুম, এখন আমি তার স্ত্রী হয়ে তার কাছে এসেছি। নিজের অপরাধের শাস্তি পেতে নিজেই ছাদ থেকে লাফ দিয়েছিল, আবার ক্ষমাও চাইল। সত্যি অদ্ভুত। না, এত সহজে ওর মায়া জড়ালে চলবে না। আমি যে কষ্ট পেয়েছি সেটা ওকে হাড়ে হাড়ে বোঝাতে হবে। এইসব ভাবছি ওর মুখের দিকে তাকিয়ে থেকে। হঠাৎ ওর ঘুম ভেঙে গেল। দেখে আমি সামনে দাঁড়িয়ে আছি। এদিকে ওর ঘুম ভাঙতে আমি সরে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। তার আগেই মারুফ আমার হাত ধরে ফেলে। আমি বললাম, কি করছো? হাত ছাড়ো। মারুফ বলে, কেন ছাড়বো? তোমার হাত ধরার অধিকার আমার আছে। আগে এটা বলো, আমার দিকে তাকিয়ে কি দেখছিলে? আমি বললাম, তেমন কিছু না, তোমার মাথার বেন্ডিজটা ঠিক আছে কিনা সেটা দেখছিলাম। মারুফ বলে, মিথ্যে বলছো, তুমি চুপি চুপি আমাকে দেখছিলে। কি, তাই তো? আমি বললাম, কেন? তোমাকে দেখব কেন? তোমার কি দুটো শিং গজিয়েছে? মারুফ বলে, শিং গজালে যে দেখতে হবে এমনটা কিন্তু নয়, তুমি আমাকে দেখছিলে, আমি জানি। না স্বীকার করলে বলার কিছু নেই। আমি বললাম, কিছু বলতে হবে না, এখন দয়া করে হাত ছাড়ো। সেই কখন থেকে হাত ঘষে যাচ্ছ, একটু পরে আগুন না ধরে যায়। এই কথা শুনে মারুফ হেসে বলে, তোমার কথা শুনে হাসি পায়। আমি বললাম, আমি হাসির কিছু বলিনি, যা সত্যি তাই বলছি। এই বলে হাত ছাড়িয়ে নিলাম। মারুফ তখনও মুচকি মুচকি হাসছে। আমি বললাম, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। এই বলে নিচে চলে গেলাম। কিছুক্ষণ পর ওর জন্য নাস্তা নিয়ে এলাম। ততক্ষণে ও ফ্রেশ হয়ে নিয়েছে। মারুফ আমাকে বলে, তুমি আমাকে ঘৃণা করো, তোমার ব্যবহারে তাই বোঝা যায়, কিন্তু তারপরও আমার সেবা করছো। এতটুকু ত্রুটি রাখো না আমার যত্নে। কাল থেকে দেখছি আমার সব কিছুর খেয়াল রাখছো। এমনটা কেন, জানতে পারি? আমি বললাম, বিয়ের আগে ছিলাম মিস, আর এখন বিয়ের পরে হয়েছি মিসেস। তার জন্য আর কি, দায়িত্ব ঘাড়ে পড়েছে, তাই পালন করতে হচ্ছে। আমার কথা শুনে মারুফের মুখটা কালো হয়ে গেল। গম্ভীর সুরে বলে, তার মানে আমি তোমার কাছে বোঝা? আমি বললাম, আমি কখন সেটা বললাম? আমি তো কিছুই বললাম না। মারুফ বলে, তোমার কথা তাই বোঝা যায়। আমি বললাম, বেশি বোঝা ভালো না, এখন চুপচাপ নাস্তা খেয়ে নাও। মারুফ বলে, আমাকে কষ্ট দিয়ে তুমি সুখ পাও, তাই না? আমি বললাম, শুধু সুখ নয়, অনেক আনন্দ পাই, যেটা তুমি বোঝো। মারুফ বলে, কতদিন এভাবে চলবে শুনি? আমি বললাম, জানি না, তবে যতদিন আমার তৃপ্তি না মেটে। মারুফ বলে, সবকিছু ভুলে নতুন করে শুরু করা যায় না? আমি বললাম, না, যায় না। চোখের সামনে সবকিছু সহজ মনে হয়, কিন্তু ততটা সহজ না। আমি তো সবকিছু মোটামুটি ভুলে নতুন করে শুরু করেছিলাম, কিন্তু তোমাকে দেখার পর থেকে আবার সব মনে পড়ে গেল। তোমার চেহারা দেখলে সেই রাতের কথা মনে পড়ে যায়। এখন সব কথা বাদ দিয়ে নাস্তা খেয়ে নাও। মারুফ আমার দিকে তাকিয়ে চুপচাপ নাস্তা করছে। করছে বলতে আমি খাইয়ে দিচ্ছি। এক হাতে তো কিছুই করতে পারে না। এভাবে 1 সপ্তাহ সেবা যত্ন করার পর একটু সুস্থ হলো। মাথার আঘাত শুকিয়ে এসেছে, তবে হাত এখনো ভালো হয়নি। 1 মাস পর ব্যান্ডেজ চেঞ্জ করবে, তার জন্য অফিসেও যেতে পারছে না। তাই বাড়িতে ম্যানেজারকে ডেকে অফিসের সম্পূর্ণ কাজ করানো হচ্ছে। মারুফ বসে থেকে সব বলে দেয়। এদিকে আমাদের দুজনের মান অভিমান চলতেই থাকে। আজ প্রায় 3 মাস হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে। মারুফ এখন সম্পূর্ণ সুস্থ, তাই আজ অফিসে গেছে। কিন্তু এই 3 মাসে আমাদের মাঝে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। মারুফ অফিসে চলে যাওয়ার পর শাশুড়ি মার সাথে বসে আছি। আমার শাশুড়ি মা আমাকে বলল, জানো বৌমা, আজ মারুফের জন্মদিন। এই কথা শুনে মনে মনে ভাবলাম, শত্রু হলেও তো মানুষ, জন্মদিন উইশ করা যেতে পারে। আমি বললাম, আমি তো জানতাম না মা, এখন তো অফিসে চলে গেছে। শাশুড়ি মা বলল, অফিসে চলে গেছে ভালোই তো, এই সুযোগে তুমি আয়োজন করে ফেলো।
হারুকে দিয়ে যা যা লাগবে আনিয়ে নাও। হারু এই বাড়ির কাজের লোক, বয়স 40 হবে, আমাকে মেয়ের মতো স্নেহ করে। আমার শাশুড়ি বলে, তুমি একটা লিস্ট লিখে দাও, আমি আনিয়ে দিচ্ছি সব। শাশুড়ির কথা মতো একটা লিস্ট লিখে শাশুড়ির হাতে দিলাম, সেই অনুযায়ী সব কিছু আনিয়ে দিল। মারও ফিরবে রাত 8টায়, তার আগেই ঘর সাজানো হয়ে গেছে। আমার শাশুড়ি নীল রঙের শাড়ি দিয়ে বলে, এই শাড়িটা পরে রেডি হয়ে নাও, এই শাড়িতে তোমাকে খুব মানাবে। কিন্তু আমার কোনো ইচ্ছে নেই সাজগোজ করার। তবে শাশুড়ি বলে কথা, তাই মুখের উপরে কিছু বলতে পারছি না। চুপচাপ শাড়িটা পরে রেডি হয়ে নিলাম। রাতের দিকে আমি আমার শ্বশুর শাশুড়ি বাড়ির সব কাজের লোক ওয়েট করছি ওর জন্য। শাশুড়ি মা ফুলের তোড়া হাতে দিয়ে বলে, তুমি আগে গিয়ে দাঁড়াও। আমি বললাম, আমি কেন মা, আমি চাই আপনি দাঁড়ান। কিন্তু আমার শাশুড়ি জোর করে আমাকে দাঁড় করিয়ে দিল। 8টার দিকে মারুফ বাড়ি ফিরে। লাইট অফ করে সবাই ড্রয়িং রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি। মারুফ দরজা খুলে ঘরে প্রবেশ করতেই দেখে সারা ঘর অন্ধকার। মারুফ বলে, কি ব্যাপার, বাড়ির সবাই কোথায় গেল, ঘর অন্ধকার কেন? এইসব বলতে বলতে আমার সামনে এসে দাঁড়ায়। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ হারু কাকা লাইট অন করে। আমি মারুফকে সামনে দেখে ভূত দেখার মতো চমকে উঠে পিছোতে যাই। ঠিক তখনই শাড়িতে পা আটকে গিয়ে পড়ে যাব, তার আগেই মারুফ আমাকে জড়িয়ে ধরে। আমিও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাই। মারুফ আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখ সরার নামই নিচ্ছে না। আমাদের এই অবস্থায় দেখে সবাই মিটে হাসছে। আমার সম্বিত ফিরতে সরে দাঁড়িয়ে বলি, হ্যাপি বার্থডে। এই বলে ফুলের তোড়া হাতে দিয়ে সবার পিছনে গিয়ে দাঁড়াই। আসলে আমার লজ্জা করছিল ওখানে দাঁড়াতে। সবার সামনে এমনটা হবে ভাবতে পারিনি। তারপর সবাই মারুফকে উইশ করে। এক সময় কেক কাটা হলো। প্রথমে কেক খাওয়ালো আমার শ্বশুর শাশুড়িকে, তারপর আমাকে খাওয়াতে আসে। আমি আপত্তি জানাই। মারুফ ফিসফিস করে বলে, কেকটা খেয়ে নাও, তা না হলে সবাই খারাপ ভাববে। আমি আর কিছু বললাম না, ওর হাত থেকে কেকটা খেয়ে নিলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে চলে গেল। মারুফ সোফায় বসে আমাকে বলে, নীল শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে। আমি বললাম, ধন্যবাদ। মারুফ বলে, আমাকে স্বামী হিসেবে মানো না, কিন্তু আমার জন্মদিনের আয়োজন করেছো, আবার আমার জন্য সুন্দর করে সেজেছো। বুঝলাম না কিছু। আমি বললাম, আমি কিছুই করিনি, যা করেছে সব মা করেছে। ইভেন আমি জানতাম না আজ তোমার বার্থডে। মারুফ বলে, তাহলে ধন্যবাদ মাকে জানানো দরকার, তার জন্য তোমাকে আজকে এতটা কাছে পেয়েছে। আমি বললাম, এতে খুশি হওয়ার কিছু নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। মারুফ বলে, 3 মাস হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমি তোমাকে এখনো ছুঁয়ে দেখতে পারিনি। আজ প্রথম তোমাকে জড়িয়ে ধরেছি, সেটা আমার জন্য কতটা যে আনন্দ তুমি বুঝবে না। আমি বললাম, এর আগে যে শুধু ছুঁয়ে নয় সব কিছু করেছো, তার বেলায়? এই কথা শুনে মারুফ খুব রেগে গেল। সোফা থেকে লাফিয়ে উঠে বলে, এক কথা কেন বারবার বলো, যেটা আমি মনে করতে পারছি না? দয়া করে এই কথাটা আর দ্বিতীয়বার বলো না। আমি ওই ধরনের ছেলে না। যদি খারাপ ছেলে হতাম তাহলে তোমার অনুমতির জন্য বসে থাকতাম না, জোর করে নিজের চাহিদা মিটিয়ে নিতাম। এরপর ছুটে এসে আমার হাতের বাজু ধরে মুখের সামনে মুখ এনে বলে, ভালোবাসি তোমাকে, বড্ড ভালোবাসি, কিন্তু তোমার চোখে সেটা পড়ছে না। প্রতিটা মুহূর্ত যে কতটা কষ্ট পাচ্ছি সেটা তুমি অনুভব করতে পারছো না। মানুষ মাত্রাই ভুল হয়। আমার ভুলের জন্য 3 মাস ধরে ক্ষমা চেয়ে আসছি, কিন্তু তুমি ক্ষমা তো দূর, তোমার মাঝে এতটুকু অনুশোচনা পর্যন্ত হয়নি। আমি ভুল করে ক্ষমা চাইছি, কিন্তু তুমি আমাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যে ভুলটা করছো, তার জন্য তুমি কয়বার ক্ষমা চেয়েছো? যখন আমি তোমাকে ধর্ষণ করেছি তখন তুমি সব ভুলে নতুন করে শুরু করছিলে, তাহলে এখন কেন পারছো না সব ভুলে নতুন করে শুরু করতে? আমি কি এতটাই বাজে? আমি কি তোমার স্বামী হওয়ার অযোগ্য? বলো, চুপ করে আছো কেন? এই প্রথম মারুফ আমার সাথে জোর গলায় কথা বলল। ওর কথা শুনতে শুনতে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু আমি কোনো কথা বলতে পারছি না। জানি না কি হলো আমার। আমাকে কাঁদতে দেখে মারুফ বলে, কাঁদছো কেন? আমি কি তোমাকে মেরেছি? ব্যাস একটু জোরে কথা বলেছি, তাতেই চোখের পানি? ঠিক আছে, সরি, আর কখনো এমন করে বলবো না। এই কানে ধরছি, এবারের মতো মাফ করে দাও। চলো ঘুমাবে। এই বলে আমার হাত ধরে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল। মারুফ বলে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও, বিশ্বাস রাখো, কিচ্ছু করব না। এই বলে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়, আর একটা হাত দিয়ে আমার একটা হাত ধরে আছে। আজ নিজেকে খুব একা মনে হচ্ছে, তাই মারুফের হাত খুব শক্ত করে ধরে আছি। চোখ বন্ধ করে কান্না করছি। মারুফ আমার চোখের পানি মুছে দিয়ে বলে, কেন কান্না করছো? বললাম তো সরি, আসলে আমার উচিত হয়নি তোমার সাথে এভাবে কথা বলা, কিন্তু তুমি বারবার একই কথা বলো কেন? বিশ্বাস করো আমাকে, সত্যি আমি জেনে শুনে কিচ্ছু করিনি। এভাবে আমাকে অনেক বোঝায়। একসময় আমি ঘুমিয়ে পড়ি। মারুফ আমার কপালে চুমো খেয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। প্রতিদিনের মতো সকালে ঘুম ভাঙে আমার। দেখি মারুফ এখনো ঘুমাচ্ছে। ওকে দেখে কাল রাতের কথা মনে পড়ে গেল। জানি না কাল রাতে কখন ঘুমিয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তাই ওকে ডাকলাম।
এই, তোমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, ওঠো। আমার কথা শুনে মারুফ চোখ খুলে দেখে আমার হাত ধরে টান মেরে বুকে জড়িয়ে ধরে। আমি বললাম, কি করছো তুমি? ছাড়ো বলছি। মারুফ বলে, আর পারছি না ছাড়তে, এবার অন্তত না করো না। আমি বললাম, দেখো এটা কিন্তু ঠিক হচ্ছে না, ছাড়ো বলছি। মারুফ বলে, নিজেকে ছাড়িয়ে নিতে পারলে ছাড়িয়ে নাও, আমি কিন্তু ছাড়বো না। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু মারুফের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারলাম না। আমি বললাম, সকাল সকাল কি শুরু করেছো? তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখছো? মারুফ বলে, নিজের বউকে জড়িয়ে ধরতে জেগে জেগে স্বপ্ন দেখতে হয় না। আমি বাস্তবেই তোমাকে জড়িয়ে ধরেছি, তাহলে শুধু শুধু স্বপ্ন দেখতে যাব কেন? আমি বললাম, আমি কিন্তু অনুমতি দেইনি। মারুফ বলে, 3 মাস ধরে অনুমতির জন্য ওয়েট করছি, তুমি তো দিচ্ছ না, তাই নিজেরটা নিজে আদায় করে নেব। আমি বললাম, ছাড়ো বলছি, কেউ দেখে ফেলবে। মারুফ বলে, দরজা লক, রুমে তুমি আর আমি, তাই কেউ দেখার প্রশ্নই আসে না। আমি বললাম, আমার কিন্তু লাগছে। এই কথা শুনে মারুফ আমাকে ছেড়ে দেয়। এদিকে আমি ছাড়া পেয়ে বাঁচলাম। আমি দাঁড়িয়ে আছি, মারুফ এসে পিছন থেকে আবার জড়িয়ে ধরে, তারপর গলার কাছে কিস করে, কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, চলো না, আজ আমরা সহবাসে লিপ্ত হই। কথা দিচ্ছি, আগের মতো একটুও কষ্ট পাবে না। মারুফের ছোঁয়ায় আমার পুরো শরীর কেঁপে ওঠে। মারুফ বলে, কি হলো, আদর করব? আমি বললাম, কাল তোমার হাত ধরেছি বলে তুমি কি মনে করেছো আমি সব ভুলে গিয়ে তোমাকে আপন করে নেব? মারুফ বলে, কই না তো, আমি তো নিজে থেকেই তোমাকে আদর করছি। আমি বললাম, অনেক হয়েছে, ছাড়ো বলছি। সে তখন থেকে ভালো করে বলছি, কিন্তু কথা কানে যাচ্ছে না। এক কথা বারবার বলতে না আমার ভালো লাগে না, তাই ভালোভাবে বলছি, ছেড়ে দাও। মারুফ বলে, না ছাড়লে কি করবে শুনি? আমি ছাড়বো না, তোমার যা মন চায় তাই করো। আমার খুব রাগ হলো কথা না শোনায়। হঠাৎ জোরে একটা থাপ্পড় মারি, তাতেই কাজ হলো। মারুফ আমাকে ছেড়ে দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। ও কল্পনাও করেনি আমি ওকে থাপ্পড় মারবো। ব্যাপারটা আমারও বোধগম্য হলো না। আমি কি করলাম? রাগের বশে ওকে থাপ্পড় মারলাম? মারুফ চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে। ওর চাহনিতে আগুন ঝরে পড়ছে। মনে হচ্ছে এখনই সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। হঠাৎ মারুফ আমার সাথে যা করলো আমি আশা করিনি এমন কিছু হতে পারে আমার সাথে। তারপর আমার সাথে যা হলো। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পটির অন্তিম পর্ব অতি শীঘ্রই পেয়ে যাবেন। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।